আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ। হঠাৎ করেই রাগান্বিতার জড়িয়ে ধরার বিষয়টার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রাগান্বিতা ইমতিয়াজকে জড়িয়ে ধরলেও ইমতিয়াজের হাত ছিল স্থির, সে ধরেনি রাগান্বিতাকে। ইমতিয়াজের বুকের ভেতর টিপ টিপ করে শব্দ হচ্ছে। রাগান্বিতা তো তার বুকেই মাথা রেখে দাঁড়িয়ে আছে, মেয়েটা নিশ্চয়ই শুনতে পাচ্ছে তার বুকের ধুকপুকানি। রাগান্বিতা চোখ বন্ধ করে মুচকি হাসলো। আকাশে তখন প্রবল বেগে বিদ্যুৎ চমকালো। রাগান্বিতা হালকা একটু ঘাবড়ে গিয়ে ইমতিয়াজকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। রাগান্বিতার ডান কানটা তখন ইমতিয়াজের বুকের ধুকপুকানি খুব সুন্দরভাবেই শুনতে পাচ্ছিল। সে বুঝেছিল ইমতিয়াজের বুক কাঁপছে। সেই বুঝি প্রথম মেয়ে ছিল যে ইমতিয়াজকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ যাওয়ার পরও যখন রাগান্বিতা ইমতিয়াজকে ছাড়ছিল না, তখন ইমতিয়াজের যেন কি হলো, সে চোখ বন্ধ করে জড়িয়ে ধরল রাগান্বিতাকে। আকাশ পথ বেয়ে তখন ঝিরিঝিরি বৃষ্টি নামছিল। কি সুন্দর এক মুহূর্ত! প্রকৃতি জুড়ানো ঠান্ডা বাতাস বইছিল তখন। বাতাসের সংস্পর্শতা রাগান্বিতা আর ইমতিয়াজকে নাড়িয়ে দিচ্ছিল খুব। অনেকক্ষণ পর রাগান্বিতা মুখ খুলল, শীতল সুরে বলল, আপনার বুকখানায় আমার এত শান্তি কেন লাগছে ইমতিয়াজ? ছাড়তে একটু ইচ্ছে করছে না। ইমতিয়াজ চোখ বন্ধ করেই মুচকি হাসলো, বলল, ওটা তো তোমারই স্থান, যত পারো শান্তি নাও, আমি কিচ্ছু মনে করব না বউ। রাগান্বিতার শরীর জুড়ে এক হিম শীতল হাওয়া বয়ে গেল যেন। সে হাসলো, আনমনা মুচকি হাসলো। কেমন এক অদ্ভুত শান্তি শান্তি লাগছে রাগান্বিতার, যা এর আগে কখনো লাগেনি। রাত প্রায় 8:30। পুরো বাড়ি জুড়ে অন্ধকার। বাহিরে প্রবল বেগে ঝড় চলছে। বাড়িতে বর্তমানে রাগান্বিতা আর ইমতিয়াজ ছাড়া কেউ নেই। রবিন চাচা তার বাড়িতে গিয়েছে। বিকেলের আবহাওয়া দেখেই ইমতিয়াজ বুঝেছিল রাতে ঝড় উঠবে, তাই ঝড়ের আগেই যেন রবিন বাড়ি যেতে পারে, তাই পাঠিয়ে দিয়েছে তার বউ বাচ্চাও অপেক্ষা করছে কিনা। ইমতিয়াজ চুপটি করে নিজ রুমের পালঙ্কে বসে আছে। পুরো রুমে অন্ধকার, কিন্তু সে বিষয়ে তার কোনো আক্ষেপ নেই। উল্টো এই অন্ধকারে বসে থাকতেই বড্ড ভালো লাগছে। কিছু একটা ভাবছে ইমতিয়াজ, নিজেকে বড্ড এলোমেলো লাগছে। সে বুঝি সবটা গুলিয়ে ফেলছে, নিজের পুরো গন্তব্যই যেন গুলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এমনটা তো হওয়ার কথা ছিল না। হঠাৎই দুয়ার খোলার শব্দ আসতেই দুয়ারের দিকে তাকালো ইমতিয়াজ। বাসন্তী রঙের লাল পাড়ের শাড়ি, মাথায় ঘোমটা, হাতে অলংকার, গায়ে অলংকার, সঙ্গে ল্যাম্প হাতে রুমে প্রবেশ করলো রাগান্বিতা। ইমতিয়াজ মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই রইল ওর পানে। কি এক অদ্ভুত অনুভূতি, কিছুতেই দমানো যাচ্ছে না। ইমতিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলল। রাগান্বিতা এগিয়ে আসলো, ল্যাম্পটা টেবিলের কর্নারে রেখে বলল, এভাবে অন্ধকারে বসে কি করছেন, খাবেন না? ইমতিয়াজ উত্তর দিল না, উল্টো প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন রাগান্বিতা? গাঢ় কাজলের আখি জোড়া নিয়ে শীতল দৃষ্টিতে ইমতিয়াজের দিকে তাকালো রাগান্বিতা। ধীর স্বরে লাজুকতা নিয়ে বলল, আপনার বউ বলে। কি এক উত্তর! পাল্টা কিছু বলতেই পারল না ইমতিয়াজ। সে চুপ করে রইল। অনেকক্ষণ পর বলল, তোমার এখানে অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু কাল থেকে বাসায় থাকবো না, দুপুরে আসতেও পারি, নয়তো একেবারে রাতে আসবো। তোমার ভয় করবে না তো? রাগান্বিতা চুপ করে রইল। রাগান্বিতাকে চুপ থাকতে দেখে আবারও বলল ইমতিয়াজ, কি হলো, কথা বলছো না যে? ভয় করবে বুঝি? রাগান্বিতা হাসলো, বলল, আপনি বোধহয় আমার সম্পর্কে সবকিছু এখনো জানেননি। রাগান্বিতা একা থাকতে ভয় পায় না। খুব ভালো, চলো একসাথে খাই। কথাটা বলে ইমতিয়াজ পালঙ্ক থেকে নামলো, রাগান্বিতাও নামলো। তারপর দুজন চলল নিচে একসাথে রাতের খাবারটা শেষ করার জন্য। বাহিরে তখনও তুমুল বেগে বৃষ্টি হচ্ছিল। জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে রাগান্বিতার বাবা। আকাশে ঘন কালো মেঘেরা জাপটে ধরে আছে। রাগান্বিতার বাবার ধারণার মতে তাদের এদিকে ঝড় বৃষ্টি না আসলেও আকাশের অবস্থা থেকে তিনি বেশ ধরে নিয়েছেন শহরের ওদিকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। রাগান্বিতার বাবার এসব ধারণা কখনোই ভুল হয় না। জোরে নিঃশ্বাস ফেলল রাগান্বিতার বাবা। মেয়েটা বাড়িতে নেই, দুরাত হতে চলল। বুকের ভেতর খা খা করছে।
চারপাশ যেন শূন্য শূন্য লাগছে। রাগান্বিতার বাবার রুমটা থেকে কুহুর কবরটা দেখা যায়। সে বাঁশঝাড়ের মধ্যে মেয়েটা শুয়ে আছে। না জানি কিভাবে আছে মেয়েটা। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল রাগান্বিতার বাবার। মেয়ের বাবাদের বুঝি বড্ড জ্বালা। বাবা আসবো? হঠাৎই রেজওয়ানের কণ্ঠটা কানে আসতেই দ্রুত চোখের পানি মুছে ফেললেন মোতালেব তালুকদার। ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে বললেন, জি বলো। রেজওয়ান এগিয়ে আসলো, বাবার পাশে দাঁড়িয়ে বলল, বহুদিন তো হলো বাবা, আমি গ্রামে এসেছি, এবার তো আমার শহরে যাওয়া উচিত। রেজওয়ানের কথা শুনে অনেকক্ষণ চুপ থাকলেন মোতালেব তালুকদার। দৃষ্টি শান্ত রেখে বলল, তুমিও চলে যাবে রেজওয়ান? বাবার কথা শুনে বেশ খারাপ লাগলো রেজওয়ানের। সে বলল, আমি চলে আসবো বাবা, আমার কিছু জিনিসপত্র আছে ওইখানে, ওগুলো নিয়েই চলে আসবো। তোমায় একা থাকতে হবে না। আমি ফিরে এসে দুইজন একসাথে জায়গা জমি দেখবো, চাষাবাদ করব। ঠিক আছে বাবা? মোতালেব তালুকদার যেন খুশি হলেন, বললেন, তুমি সত্যি বলছো গ্রামেই থাকবে তুমি? হ্যাঁ বাবা, আমি থাকবো না, পড়াশোনা তো শেষ, চাকরি করার ইচ্ছে থাকলেও এখন আর করব না, তোমার সাথেই থাকবো, এইখানে এসে কিছু করব। রেজওয়ানের মাথায় হাত বুলালেন মোতালেব তালুকদার, বললেন, ঠিক আছে, তুমি ফিরে এলেই তোমার জন্য একটা লাল টুকটুকে বউ খুঁজে আনবো আমি। এক্ষেত্রে কিছু বলে না রেজওয়ান, লাজুক হাসে শুধু। যা দেখে রাগান্বিতার বাবা মিষ্টি হেসে বলে, তা কবে যেতে চাইছো শহরে? রেজওয়ান বেশি সময় না নিয়েই বলল, কালই যাই বাবা। কিন্তু আকাশের যে অবস্থা। চিন্তা করো না, প্রকৃত ঠিকঠাক থাকলেই যাব বাবা। রাত তখন একটু গভীরে, বলতে গেলে আজ রাগান্বিতার আর ইমতিয়াজের বাসর রাত। কিন্তু রুমের মাঝে নেই কোনো সুভাষতা, আর নাহি আছে রুমের কোনো সাজসজ্জা। তাও খারাপ লাগছে না রাগান্বিতার। সে চুপচাপ বসে আছে পালঙ্কে। দাদিমা আসার আগে অনেক কিছু বলেছিল তাকে। দাদিমার কথা মতো এক গ্লাস দুধও জোগাড় করে রেখেছে রাগান্বিতা। নিজেকে সাজিয়েছে একটু ভিন্নভাবে। বাসন্তী রংটা রাগান্বিতার অনেক প্রিয়, তাই তো এটাই পড়েছে। বাহিরে বৃষ্টি পড়া থেমেছে, তবে বাতাস বিদ্যমান। আজই প্রথম রাগান্বিতা আর ইমতিয়াজ একই পালঙ্কে একই সঙ্গে ঘুমাবে। রাগান্বিতা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। বড্ড সংশয় লাগছে মনে, কেমন একটা ঝিমঝিম ভাব। বলতে গেলে সময় গড়ালো। ঠক ঠক শব্দ করে রুমে এগিয়ে আসলো কেউ। রাগান্বিতা ভাবলো ইমতিয়াজ এসেছে। সে মাথা নিচু করে চুপটি করে বসে রইল। ঠক ঠক শব্দটা যেন ধীরে ধীরে আরো বেড়ে গেল। রাগান্বিতার এবার কেমন যেন লাগলো। এভাবে শব্দ করে ইমতিয়াজ তো কখনো হাঁটে না, আর হাঁটলেও এতক্ষণে তো ঘরে চলে আসার কথা। ঠক ঠক শব্দটা কানে আবার বাজলো। রাগান্বিতা সে কি ভাবে যেন পালঙ্ক ছেড়ে নামলো। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো সামনে। ঘরে তো সে আর ইমতিয়াজ ছাড়া কেউ নেই। তবে ঠক ঠক শব্দটা করছে কে? ইমতিয়াজই করছে কি না? নানাবিধ ভাবনা ভেবে হাতের ল্যাম্পটা নিয়ে চলল রাগান্বিতা। ঘরের দুয়ার খুলে যেই না বের হবে, এরই মাঝে দুয়ারের সামনে এসে দাঁড়ালো ইমতিয়াজ। এতে খানিকটা ভরকে গিয়ে দুপা পিছিয়ে যায় রাগান্বিতা। রাগান্বিতার রিয়াকশন দেখে বলল ইমতিয়াজ। রাগান্বিতা থরথর করে বলল, কে যেন বাহিরে ঠকঠক করে আওয়াজ করছিল। ইমতিয়াজ হাসে, নিজের হাতের কোদালটা দেখিয়ে বলে, ঠক ঠক সে তো এই করছিল। রাগান্বিতা এবার তাকালো ইমতিয়াজের হাতের কোদালটার দিকে, অবাক স্বরে বলল, আপনি এই সময় হাতে কোদাল নিয়ে কি করছিলেন? ইমতিয়াজ গম্ভীর আওয়াজে বলে, যদি বলি তোমায় খুন করতে আসছিলাম বউ। কতক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে মুহূর্তেই ফিক করে হেসে ফেলল রাগান্বিতা। এতে ইমতিয়াজ কি অবাক হলো? মোটেও হলো না। সে শুধু চেয়ে রইল রাগান্বিতার হাসি জড়ানো ঠোঁটের দিকে। গম্ভীর আওয়াজে বলল, কি হলো, হাসছো যে? ভয় লাগেনি তোমার? রাগান্বিতা তার হাসি থামালো, দু কদম এগিয়ে গেল ইমতিয়াজের দিকে। হালকা একটু উঁচু হয়ে ইমতিয়াজের কানের কাছে ঠোঁটটা নিয়ে শীতল সুরে শুধালো, ভালোবাসার মানুষকে কেউ কখনো খুন করতে পারে নাকি ইমতিয়াজ সাহেব? ইমতিয়াজ আওড়ালো, চোখের পলক ফেললো, বার কয়েক স্তব্ধ সুরে গাইল, তুমি জানলে কি করে আমি তোমায় ভালোবাসি? আবার হাসে। রাগান্বিতা নিজের কক্ষের দুয়ারের দিকে এগিয়ে গিয়ে আবার পেছন ফিরে বলল,
আমি তো জানি আপনি আমাকেই ভালোবাসেন। আপনার সন্দেহ থাকলে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন, এতে আমি কিছু মনে করব না। হাত মুখ ধুয়ে অজু করে কক্ষে আসুন, আমি অপেক্ষা করছি। রাগান্বিতা চলে গেল আর ইমতিয়াজ কেবল হা হয়ে তাকিয়ে রইল রাগান্বিতার যাওয়ার পানে। বলল, মেয়েটা বড্ড অন্যরকম। ইমতিয়াজ এবার হাতের কোদালটা কাঁধে তুলে এগিয়ে যেতে লাগলো তাদের কক্ষ থেকে আরো 2 কক্ষ পরে। কোদালটা মাটি কাটার কাজে রবিন নিয়ে গিয়েছিল কাল। আজ সকালেই কাদা মিশ্রিত বাহিরের দুয়ারের কাছে যে রেখেছিল আর বাড়ির ভেতরে আনা হয়নি। একটু আগে আকাশের অবস্থা দেখে বুঝতে ইমতিয়াজ দুয়ার খুলেছিল, তখনই তার নজরে আসলো, তাই ওটাকে নিয়ে উপরে আসছিল। কাদা থাকায় আর কাঁধে তোলেনি, তবে হাতে তার কাদা লেগেছে একটু। ইমতিয়াজ হাত পা ধুয়ে অজু করেই তাদের কক্ষে ঢুকলো। রাগান্বিতা তখনও বিছানায় বসে। ইমতিয়াজ গামছা হাতে ভেতরে গিয়ে তাড়া দিয়ে বলল, এখনো ঘুমাওনি কেন বউ? রাগান্বিতা চোখ তুলে তাকালো, খানিকটা লাজুক সুরে শুধালো, দাদিমা বলেছিলেন আজ রাতে যেন আমি আপনার আসা পর্যন্ত অপেক্ষা করি, সঙ্গে আপনি রুমে এলে আপনার পা ধরে সালাম দিই। বলে উঠে গিয়ে পা ধরে সালাম দিতে নিল রাগান্বিতা। ইমতিয়াজ সরে গেল, রাগান্বিতাকে ধরে উঠিয়ে বলল, তোমার স্থান আমার পায়ে নয় বউ, আমার বুকে। রাগান্বিতা মুগ্ধ হলো। ইমতিয়াজ 2 হাতে জড়িয়ে ধরল রাগান্বিতাকে। রাগান্বিতা সালাম দিল। ইমতিয়াজও সালামের জবাব দিয়ে বলল, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আসি। রাগান্বিতা খুশি হলো, কারণ কথাটা সেও বলতো ইমতিয়াজকে। রাগান্বিতা ইমতিয়াজের থেকে সরে কাছেই টেবিলের ওপর রাখা জায়নামাজ দুটো নিয়ে বিছিয়ে দিল নিচে। ইমতিয়াজ টেবিলের ড্রয়ার খুলে টুপিটা নিয়ে মাথায় দিল। দুজন একসাথে নামাজে দাঁড়ালো, নফল নামাজ আদায় করলো। শ্রুতিমধুর একটা সময় পার করলো। আকাশটা তখন ঘন কালো মেঘে ঢাকা, ফজর হতে এখনো ঢের দেরি। রাগান্বিতা ইমতিয়াজ পালঙ্কে বসা, দুজনেই চুপচাপ, কারো মুখে কথা নেই। হঠাৎই রাগান্বিতা বলল, আপনার জন্য গ্লাসে করে দুধ রেখেছিলাম, কিন্তু এখন আর খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে গেছে। ইমতিয়াজ খানিকটা হাসলো, বলল, সমস্যা নেই, রেখেছো যখন দাও। ঠান্ডা দুধ ভালো লাগবে না তো? তুমি বললে আমি নির্দ্বিধায় বিষও পান করতে পারি বউ, ওটা তো সামান্য ঠান্ডা দুধ মাত্র। ইমতিয়াজের কথায় খানিকটা রেগে গেল রাগান্বিতা, ভারী কণ্ঠে বলল, আপনি বড্ড খারাপ জানেন, মাঝে মধ্যে এমন সব কথা বলেন আমার বড্ড রাগ লাগে। ইমতিয়াজ হাসলো, আলতো করে রাগান্বিতাকে নিজের কাছে টানলো, মাথাটা বুকে ঠেকিয়ে বলল, আমার বুকটা বড্ড চলছে ও, তুমি কি সারিয়ে দিতে পারবে? রাগান্বিতা যেন থমকে গেল, 2 হাতে শক্ত করে ইমতিয়াজকে জড়িয়ে ধরে বলল, জ্বলছে কেন? আগে একা থাকতাম, জ্বলতো না, তুমি আসার পর থেকে জ্বলছে। রাগান্বিতার যেন কি হলো, সে ইমতিয়াজের বুকে চুমু কাটলো। ঠোঁট ছুঁয়ে ইমতিয়াজের চোখের দিকে তাকিয়ে বলল, আর জ্বলবে না, ভালোবাসার পরশ দিয়ে দিয়েছি না, দেখবেন এখন থেকে সব ভালো হবে। ইমতিয়াজ অনেকক্ষণ তাকিয়েছিল রাগান্বিতার চোখের দিকে, কি যে ভাবলো কে জানে। ধীরে ধীরে সে কেমন যেন হয়ে গেল। আস্তে করে রাগান্বিতার কপালে ঠোঁট ছুঁয়ে অল্প করে শুধালো, তুমি বড্ড ভালো বউ। রাগান্বিতা মিষ্টি হাসে, বলে, আপনিও। ইমতিয়াজ হঠাৎ করেই ছোট বাচ্চাদের মতো রাগান্বিতার বুকে মাথা রাখলো। রাগান্বিতাও 2 হাতে আঁকড়ে ধরলো। দুজনে নীরব থাকলো বহুক্ষণ, তবে ইমতিয়াজ মনে মনে আওড়ালো, তুমি ভুল জানো বউ, আমি ভালো নই, আমি যে বড্ড নিষ্ঠুর। আমি তো ভেবে পাই না তুমি এই নিষ্ঠুর পুরুষটাকে এত ভালোবাসলে কি করে। তোমার ভালোবাসা কি আমায় ভালো থাকতে দেবে? কেন যেন আমি তোমার চোখে বারবার আমারই সর্বনাশ দেখি, রেকশপুরের কাদম্বিনী। ধীরে ধীরে সময় গড়ালো, ফজরের ধ্বনি কানে আসলো, প্রকৃতি হতে লাগলো পরিষ্কার। সময় ছুটলো অনেকটা। দেখতে দেখতে 2 সপ্তাহ পেরোলো। এই 2 সপ্তাহে অনেকটাই নিজেকে মানিয়ে নিয়েছে রাগান্বিতা। পুরো বাড়ির রঙই পাল্টে ফেলেছে, আশেপাশে থাকা যত আগাছা ছিল সব উপড়ে ফেলেছে, এখন আর ভুতুরে ভুতুরে লাগে না। বাড়ির বাহিরের চারদিকে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে রাগান্বিতা। ফুল ফুটতেও শুরু করেছে। এখনই সে ফুলের সুবাস পুরো বাড়ি জুড়ে ঘোরে। সারাদিন রাগান্বিতা বাড়িতে একাই থাকে, রবিন শুধু কাজ করে চলে যায়। রাগান্বিতা বলেছিল একদিন তার বউকে নিয়ে এখানে আসতে, কিন্তু রবিন বলে তার বউটা নাকি পোয়াতে,
তাই এখন আসতে পারবে না। রাগান্বিতাও মেনে নিয়েছে। নিস্তব্ধ বিকেল, বাড়ির বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে রাগান্বিতা। প্রকৃতি জুড়ে কিছুক্ষণ পরপর গাছ ছুঁয়ে বাতাস বইছে। বাতাসে রাগান্বিতার কালো কেশগুলো উঠছে। আওয়াজ আসলো, রাগান্বিতার সামনে তাকালো, দেখলো তাদের বাড়ির দিকে এক ডাকপিয়ন আসছে। মুহূর্তেই বুকটা কেমন করে উঠল। ডাকপিয়ন চেঁচিয়ে বলল, চিঠি এসেছে, চিঠি এসেছে। রাগান্বিতা আর দেরি করলো না, মাথায় লম্বা করে ঘোমটা টেনে ছুটে আসলো নিচে। যথারীতি তার হাতে চিঠি দিয়ে ছোট্ট একটা সাইন নিয়ে ডাকপিয়ন চলে গেল। রাগান্বিতা এপিঠ ওপিঠ উল্টে চিঠিটা বের করলো, সাথে সাথে গাঢ় কালিতে লেখা দেখলো, কেউ লিখেছে, তোমার নামে আর চিঠি লিখবো না বধূ, অনেক হয়েছে আর না। এবার তো জানো শুধু তুমি ছাড়া আর কারো না, নিষ্ঠুর এক প্রেমিক পুরুষ। বুকটা আটকে উঠল রাগান্বিতা। আবার সেই পুরুষ। রাগান্বিতার বুকটা হালকা কাঁপলো। এরই মাঝে পেছন থেকে বলল কেউ, বউ। রাগান্বিতা পেছন ঘুরল। এই সময় ইমতিয়াজকে দেখে বড্ডই অবাক হয়েছে সে। চিঠিটা লুকিয়ে ফেললো, দ্রুত এগিয়ে এসে বলল, এই সময় আপনি এখানে? হ্যাঁ, তোমার বাবা চিঠি পাঠিয়েছে, দেখো। রাগান্বিতা চেয়ে রইল ইমতিয়াজের হাতের দিকে। চোখ দুটো ছলছল করে উঠল তার। সে দৌড়ে গিয়ে বলল, ওই দেখি। রাগান্বিতার হাতে চিঠিটা দিল ইমতিয়াজ। রাগান্বিতা ওখানে দাঁড়িয়েই চিঠিটা খুলে পড়তে শুরু করলো। তার বাবা লিখেছে, প্রিয় কন্যা, প্রথমেই আমার সালাম নিও। আশা করি তুমি শহরে ভালোই আছো, নিজেকে মানিয়ে নিতে পেরেছো। তুমি বাড়িতে নেই আজ 14টা দিন আর 15টা রাত গেল। তোমায় বড্ড মনে পড়ে কন্যা, মনে হয় কত বছর যেন তোমায় দেখি না। তোমার দাদিমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, তোমায় খালি দেখতে যাচ্ছে। এমনিতেও বিয়ের 2 দিন পেরোতেই মেয়েরা নাই ওর আসে, তুমি এলে না। এতে অভিযোগ নেই, কোনো পথ তো কম না। সুযোগ পেলে একবার জামাই বাবাকে নিয়ে এসো রেশবপুরে। তোমায় ছাড়া আমার বাড়িটা যেন পুরোই শূন্য। পরিশেষে বলবো, ভালো থেকো, জামাইয়ের খেয়াল রেখো। মনে রেখো, বিয়ের পর মেয়েদের সর্বপ্রথম কাজ হলো নিজ স্বামীর সেবা যত্ন করা, তাকে ভালো রাখা। তুমিও রাখছো নিশ্চয়ই, তাকে কভু কষ্ট দিও না। আবারও বলবো, সুযোগ মিললে এসো, তোমার আর জামাইয়ের অপেক্ষায় রইলাম। ইতি, তোমার বাবা। বাবার চিঠি পড়ে রাগান্বিতার চোখে পানি চলে আসলো। বাবা তাকে কতটা ভালোবাসে, কতটা ব্যাকুল হচ্ছে তার জন্য, তা যেন এই চিঠিতেই প্রকাশ পেল। ইমতিয়াজ এগিয়ে এলো। রাগান্বিতা চোখের পানি মুছে বলল, খেদো না বউ, আমরা শীঘ্রই যাব। রাগান্বিতা ছলছল দৃষ্টিতে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, সত্যি নিয়ে যাবেন? মাথা নাড়ায় ইমতিয়াজ, বলে, হুম। রাগান্বিতার চোখে আবার পানি আসলো। শক্তপোক্ত মেয়েটা আজ বড্ড কাঁদছে। ইমতিয়াজ তার দিকে তাকিয়ে গাল দুটো চেপে ধরে শীতল সুরে বলে উঠল হঠাৎ, তুমি কাঁদলে আমার হৃদয়ে বড্ড ব্যথা লাগে বউ। তুমি কি চাও আমি ব্যথা পাই? রাগান্বিতা দ্রুত চোখ মুছতে মুছতে বলল, এই দেখুন, চোখ মুছে ফেলেছি। আমি আর কাঁদবো না। আপনার ব্যথাতে যে আমিও ব্যথা পাই। ইমতিয়াজ হাসলো, মিনমিনিয়ে বলল, ওহে সখী গো, অন্তর জুড়ে মোর এত প্রেম, দেখাইতে না পারি তোমায়। এই যে কি যন্ত্রণার, একবার যদি শুধাইতে পারতাম তোমায়। নিকষ কালো অন্ধকারে ঘেরা চারপাশ। সন্ধ্যা পেরিয়ে গেছে, বহুক্ষণ হয়েছে। রাগান্বিতা মাগরিবের নামাজ সেরে জানালার ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে। কতক্ষণ যাবৎ বাবার জন্য বড্ড মন খারাপ করছে তার। ইমতিয়াজ নামাজের জন্য বেরিয়েছে আর ফেরেনি, তবে দ্রুত চলে আসবে বলে গেছে। রাগান্বিতা নীরবে চুপচাপ তাকিয়ে রইল বাইরে। ঘন কালো অন্ধকার ছাড়া তেমন কিছুই নজরে আসছে না। রাগান্বিতা ভাবছে, ইমতিয়াজের প্রতি বড্ড বেশি যেন আসক্ত হয়ে গেছে সে। কিন্তু এ বিষয়ে কোনো ভয় বা দ্বিধা নেই রাগান্বিতার। সে মনে করে বাঙালি নারী হোক বা অন্য কোনো শ্রেণীর নারী, সব বিবাহিত মেয়েদেরই উচিত তার স্বামীর প্রতি আসক্ত থাকা, তাকে মনে প্রাণে বিশ্বাস করা। কুহা আপা প্রায় বলতেন, মা নাকি বাবার প্রতি সবসময় আসক্ত ছিলেন, তাকে মনে প্রাণে বিশ্বাস করতেন। আম্মার মৃত্যুতেও নাকি বাবা প্রচুর কেঁদেছিলেন, বউকে খুব ভালোবাসত কিনা। রাগান্বিতা মনে মনে বিশ্বাস করে নিয়েছে ইমতিয়াজ তাকে প্রচন্ড রকম ভালোবাসে, প্রকাশ না করলেও বাসে। তার চোখ, তার কথা বলার ধরন, সবকিছুই যেন তাকে ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। মুখে বললেই যে ভালোবাসা হয় এমনটা নয়, মুখে না বললেও মানুষ ভালোবাসে। আড়ালে আবডালে তার প্রিয় মানুষকে প্রচুর ভালোবাসতে পারে। রাগান্বিতাকে আড়ালেই ভেতর থেকে বড্ড ভালোবাসেন ইমতিয়াজ।
তা না হলে এত যত্ন করতো নাকি? রাগান্বিতার মন খারাপটা কোথায় যেন হারিয়ে গেল। এই ইমতিয়াজ নামটা যে বিশাল একটা ভালো লাগা। মানুষটার কথা ভাবলেই রাগান্বিতার মনটা ভালো হয়ে যায়। হঠাৎই নিচে কাকে যেন হেরিকেন হাতে বাড়ির বাম দিকটায় থাকা এক ঘন জঙ্গলের দিকে যেতে দেখলো রাগান্বিতা। তার মনে হলো ওটা বুঝি রবিন। রাগান্বিতা কি ভেবে যেন নিজের কক্ষ থেকে বের হলো। তাকে দেখতে হবে ওটা রবিন কিনা, আর রবিন হলেও এই রাত বেরোতে হেরিকেন হাতে কোথায় যাচ্ছে। রাগান্বিতা ছুটে গেল নিচে। দূর থেকে সে বুঝতে পারলো ওটা রবিনই, কিন্তু রবিন এই সময় যাচ্ছে কই? রাগান্বিতা ভালো মতো তার মাথাটা ঘোমটা দিয়ে ঢেকে নিল। তারপর আস্তে আস্তে চলতে লাগলো রবিনের পেছন পেছন। রবিন হাঁটতে হাঁটতে গিয়ে থামলো এক কবরস্থানের সামনে। রাগান্বিতা দেখলো তা হঠাৎই রবিন কাকে যেন বলে উঠল, তুমি এখানে আইসো আর আমি তোমারে সব জায়গায় খুঁজি। প্রতি উত্তরে কবরস্থানের পাশে বসে থাকা ব্যক্তিটি বলল, এত খোঁজার কি আছে? এক বেটা আইছিল, কইলো এবারের মালগুলো নাকি ভালো হয় নাই। ভালো হয়নি মানে? আসলে কাশ্মীর মা ভুল কইরা একখানকার আজগর মিয়ার মাল মতিন মিয়ারে দিয়ে দিছে। তুমি খেয়াল করোনি? আমি তখন বাড়িতে ছিলাম। আচ্ছা আমি দেখছি, তুমি যাও। এই রাত্রিবেলা একলা একলা কবরস্থানে বইয়া থাকা ঠিক হইব না। ব্যক্তিটি তাও শুনল না, অনেকক্ষণ বসে রইল। আলতো করে কবরস্থানের মাটিতে হাত বোলালো। রবিন মন খারাপ করে বলল, মৃত মানুষ কি আর ফিরা আইহে কও? জানি তো আসে না। ও আজ বেঁচে থাকলে খুব ভালো হতো, তাই না কও? মাইয়াটা খুব ভালো আছিল, তোমারেও কত ভালো পাইতো। জবাব দিল না ব্যক্তিটি। অন্যদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে রবিন যে কারোর সাথে কথা বলছে তা বেশ বুঝতে পারছে রাগান্বিতা, কিন্তু কি বলছে আর কাকে বলছে তা কিছুই দেখতে বা শুনতে পাচ্ছে না। হঠাৎই গাছের পাতা নড়তে কিছু একটা আঁচ করতে পেরেই রবিনকে উদ্দেশ্য করে বলল ব্যক্তিটি, হ্যারিকেনের লাইট নিবাও, এখানে কেউ আছে গিয়ে দেখো। রবিন যেন চমকে উঠল। দ্রুত হেরিকেনের আলো কমিয়ে তাকালো ওদিকে, চেঁচিয়ে বলল, কে ওখানে? আচমকায় রবিনকে চেঁচিয়ে উঠতে দেখে ঘাবড়ে গেল রাগান্বিতা। পরক্ষণেই নিজেকে সামলে গাছের আড়াল থেকে বেরিয়ে বলল রাগান্বিতা, রবিন চাচা, আমি রাগান্বিতা। রবিন কণ্ঠটা শুনতেই ধরফড়িয়ে উঠল। দ্রুত এগিয়ে গিয়ে বলল, বৌমা আপনি এখানে কি করেন? তাড়াতাড়ি বাড়িতে চলেন, রাত দুপুরে এসব জায়গায় থাকা ঠিক না। রবিন কবরস্থান থেকে সরে এসে দাঁড়ালো রাগান্বিতার কাছে। রবিন কিছু বলার আগেই রাগান্বিতা প্রশ্ন করল, আপনি এই জায়গায় কি করছিলেন চাচা? রবিন কি বলবে বুঝতে পারছে না, কথা পাল্টে বলল, বাড়ির সামনে চলেন, তারপর বলতেছি। আপনার সাথে কি কেউ ছিল রবিন চাচা? রবিন থরথর করে জবাব দিল, কই কেউ ছিল না তো, আমি একাই ছিলাম। কিন্তু আমার কেন যেন মনে হলো আপনি কারোর সাথে কথা বলছিলেন। বলতাছিলাম তো। রাগান্বিতা আগ্রহ নিয়ে বলল, কে ছিল? রবিন নিশ্চুপ স্বরে বলল, আমার মা। হন্তদন্ত হয়ে বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নামলো ইমতিয়াজ। চোখে মুখে খানিকটা চিন্তিত ভাব। এই রাগান্বিতা গেল কই? ইমতিয়াজ সারা বাড়ি খুঁজলো কিন্তু কোথাও পেল না। এবার ইমতিয়াজ রবিন চাচাকে ডাকলো, রবিন চাচা, রবিন চাচা। সারা শব্দ পাওয়া গেল না। ইমতিয়াজ আবারও চিন্তিত স্বরে রাগান্বিতাকে ডাকলো, বলল, রাগানিতা, রাগানিতা তুমি কোথায়? এরই মাঝে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাথা নিচু করে বলল রাগান্বিতা। আমি এখানে। ইমতিয়াজ দ্রুত রাগান্বিতার দিকে দৌড়ে গেল, হতভম্ব হয়ে বলল, কোথায় ছিলে তুমি? কত জায়গায় খুঁজেছি তোমায়, জানো তুমি? রাগান্বিতা মাথা নত করেই বলল, আমি দুঃখিত, আমি আসলে একটু। কিছু বলার আগেই রবিন বলল, রাগ হইও না ইমতিয়াজ, ওই বাড়ির পিছনে একটা পুকুর আছে না, ওইখানে গেছিলাম। রাগান্বিতা একটু জেদ করছিল তার জন্য। ইমতিয়াজ তার রাগ কমালো, বলল, এই রাত বেড়াতে পুকুর পার? রাগান্বিতা এগিয়ে আসলো, ইমতিয়াজের হাত ধরে বলল, আমি দুঃখিত, আমি আসলে ভুল করে ওই জঙ্গলের ওদিকটায় গিয়েছিলাম। আপনি শুনলে রাগ করবেন, তাই রবিন চাচা ওসব বলছেন। ইমতিয়াজ শুনল, চিন্তিত হয়ে উঁচু আওয়াজে বলল, ওই জায়গাটা ভালো নয়। তুমি এই রাতের বেলা ওখানে কেন গিয়েছিলে বউ?
যদি তোমার কোনো ক্ষতি হতো। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি জানতাম না ওই জায়গাটা ভালো না, একা একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বেরিয়েছিলাম। কখন যে ওদিকটা গেলাম বুঝতে পারিনি। রবিন চাচা বলল, তারপর জানলাম। ইমতিয়াজ শান্ত হলো আর বেশি কিছু না ভেবে বলল, ঠিক আছে, এবারের মতো তোমায় কিছু বললাম না, কিন্তু আর কখনো ওখানে যাবে না, রাতের বেলা তো একদমই না। রাগান্বিতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। ইমতিয়াজ হালকা হাসল। রবিন ওখান থেকে চলে গেল। ইমতিয়াজও তার বউকে নিয়ে উপরে উঠল। আসার সময় বাজার থেকে গরম গরম পেঁয়াজু আর আলুর চপ নিয়ে এসেছিল ইমতিয়াজ, কিন্তু রুমে ঢুকেই রাগান্বিতাকে না পেয়ে চিন্তিত হয়ে গেছিল। ইমতিয়াজ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, তোমার জন্য বাজার থেকে গরম গরম পেঁয়াজু আর আলু চপ কিনে এনেছিলাম, এতক্ষণে বোধহয় ঠান্ডা হয়ে গেছে। আমি গরম আনি। বেশি ঠান্ডা হয়ে গেলে তাই করতে হবে। রাতের ভোজন শেষ করে বিছানায় শুয়ে আছে রাগান্বিতা আর ইমতিয়াজ। ইমতিয়াজের বুকে মাথা দেয়া রাগান্বিতা। হঠাৎই ইমতিয়াজ প্রশ্ন করলো, বলল, তুমি আমায় খুব ভালোবাসো তাই না বউ? রাগান্বিতা মিষ্টি হেসেই জবাব দেয়, বাসি তো। কেন, আপনি বাসেন না? ইমতিয়াজ জবাব দেয় না, উল্টো আবার বলে, আমায় এত কেন ভালোবাসো বউ? রাগান্বিতা ইমতিয়াজের বুক থেকে নিজের মাথাটা উঠালো, চাইলো ইমতিয়াজের চোখের দিকে। ইমতিয়াজও চাইলো। রাগান্বিতা ইমতিয়াজের দিকে তাকিয়েই বলে উঠল, আমি যে আপনায় ভালোবাসি, কেন বাসি জানি না, শুধু জানি আপনাকে ভালোবাসতে প্রকৃত সুখ। সবচেয়ে বড় কথা, আপনার ভালোবাসতে আমার ভালো লাগে, তাই ভালোবাসি। আমি আপনার সারা জীবন ভালোবেসে যেতে চাই ইমতিয়াজ। বলেই পুনরায় ইমতিয়াজের বুকে মাথা রাখলো রাগান্বিতা। ইমতিয়াজ শুধু শুনেই গেল রাগান্বিতার কথা, জবাবে কিছু বলল না। অনেকক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। হঠাৎই নীরবতা ভেঙে ইমতিয়াজ বলল, নিজের জিনিসপত্র গুছিয়ে নিও, আমরা কাল রেশবপুরে যাব। হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে রাগান্বিতা ইমতিয়াজের মুখের দিকে। তার যেন বিশ্বাসই হলো না কাল তারা রেশবপুরে যাবে শুনে। রাগান্বিতা ছলছল দৃষ্টি নিয়ে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি বলছেন আমরা কাল রেশবপুরে যাব? ইমতিয়াজ রাগান্বিতার মাথায় হাত বুলিয়ে বলল, বউয়ের কষ্টে বুক ফাটে বউ। রাগান্বিতা যেন খুশি হলো। টুক করে ইমতিয়াজের গালে ঠোঁট ছুঁয়ে বলল, আপনি খুব ভালো ইমতিয়াজ। ইমতিয়াজ মিষ্টি হেসে জবাব দেয়, আর তুমি মায়াবী। আপনি আমার ঠোঁটের হাসি। তুমি তো নিষ্ঠুর নও, কি করে বলবো তোমায় ভালোবাসি? চোখের পলকে, হাসির ঝলকে, অথবা চিঠির ভিড়ে আপনি বলে দিন, আমি বুঝে নিব। তুমি চিঠি ভালোবাসো বউ? চিঠি নেই, প্রেমপত্র। লাজুক স্বরে বলল রাগান্বিতা। ইমতিয়াজ হাসল, বুকে জড়িয়ে ধরে বলল, কোনো একদিন তোমার নামের বিশাল প্রেমপত্র পাঠাবো বউ, তুমি পড়ে নিও। কত শব্দের দেবেন? তুমি কত শব্দের চাও বলো? কথা যেন না ফুরায়, শেষ হয়েও যেন শেষ না হয়, এমন প্রেমপত্র দিয়েন। শব্দ আপনি গুছিয়ে নিন। ঠিক আছে, এখন ঘুমাও, রাত কিন্তু কম হয়নি। চোখ বুজে ফেলে রাগান্বিতা বলে, আপনিও ঘুমান। ঘুমাচ্ছি, তুমি আগে ঘুমাও। রাগান্বিতা শুনল, চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো মুহূর্তেই। ইমতিয়াজ মাথায় হাত বুলাতে লাগলো তার। রাগান্বিতা সুখের সাগরে যেন ভাসল। লোকটা বড্ড বেশি যত্ন নেয় তার। রাতের আকাশে পাড়ি জমানো চাঁদটা তখন উকি মারছিল ঘরে। ইমতিয়াজ তাকালো রাগান্বিতার মুখশ্রীর দিকে, বিড়বিড় করে বলল, এমন মায়াবী মুখখানা ধ্বংস করি কেমনে? অনেকক্ষণ যেতেই রাগান্বিতা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইমতিয়াজ আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো। বিছানায় পা ঝুলিয়ে বসে রইল আরো কতক্ষণ। তারপর ধীরে ধীরে নিজের কক্ষ থেকে বের হয়ে লম্বা কপাটটা দিল আস্তে করে বন্ধ করে। ইমতিয়াজ নিজ কক্ষ থেকে বেরিয়ে এগিয়ে যায় তালাবদ্ধ সেই রুমটার দিকে। চাবিটা পাশেই পায়ের কাছে থাকা একটা বড় টবের নিচে রাখা ছিল। ইমতিয়াজ তালা খুলে ভেতরে ঢুকলো। ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছিল কক্ষটাতে। ইমতিয়াজ তালাবদ্ধ কক্ষটা ভেতর থেকে আটকে চলল একদম সোজা। সাঁতরে দেশলাই বের করে ল্যাম্প জ্বালালো। ল্যাম্পটা রাখলো সামনের টেবিলটার কাছে। চেয়ার পেতে বসলো সামনে। রুমটা ঘুটঘুটে অন্ধকারে আবদ্ধ থাকায় তেমন কিছুই দেখা যাচ্ছে না। চারপাশ অন্ধকার, মাঝখানে শুধু একটা টেবিলের ওপর ছোট্ট ল্যাম্প জ্বালানো। ইমতিয়াজ নিজের দুগাল চেপে ধরে চোখ বন্ধ করে বসে রইল অনেকক্ষণ।
নিঃশ্বাস ফেললো জোরে জোরে। চোখ খুলে একটা খাতার পৃষ্ঠা ছিঁড়ে চিরকুট বানালো। হাতের বলপন নিয়ে লিখতে শুরু করলো কিছু। সে লিখল, আমি ধ্বংস কিন্তু সে আমাদের মুগ্ধ, আমি ভয়ঙ্কর সে শীতল, আমি খুনি সে নিরপরাধ, আমি যে প্রতিহিংসার আগুনে গড়া এক পাপ নিষ্ঠুর পাপী, সে কেন বুঝছে না এমন পাপী মানুষদের কখনো ভালোবাসতে নেই, কখনোই না। কথাগুলো লিখেই চিরকুট ভাঁজ করলো। সযত্নে রাখলো টেবিলের পাশেই থাকা ছোট্ট একটা ঝুলির মধ্যে। সেখানে আরো কতগুলো এমন চিরকুট লেখা ছিল। ইমতিয়াজ সেই চিরকুটগুলোতে হাত বুলিয়ে আবার কিছু লিখতে শুরু করলো। লেখা শেষ হতেই ল্যাম্প হাতে এগিয়ে যায় রুমের ডান দিকটায়, যেখানে বিশাল একটা জানালা আছে। ইমতিয়াজ জানালাটা খুলে দিতেই বাহিরের বাতাস এসে ছুঁয়ে দিল তারে। নিভিয়ে দিতে নিল তার হাতের ল্যাম্পটাকে, কিন্তু নিভল না। ইমতিয়াজ হাত দিয়ে আটকালো তাহারে। কতক্ষণ পর টের পেল হঠাৎ কোথা থেকে যেন উড়ে আসলো ইমতিয়াজের সেই কবুতরটা। ইমতিয়াজ খাবার খাওয়ালো তাকে, তারপর সেকেন্ড চিরকুটটা বেঁধে দিল কবুতরের পায়ে। বিড়বিড়িয়ে কি যেন বলল, কবুতর চলে গেল। ইমতিয়াজ তার পানে চেয়ে রইল বহুক্ষণ। পরের দিন বেশ সকাল সকালই রাগান্বিতার বাবা জানতে পারলেন আজ নাকি তার মেয়ে জামাইরা আসবে। কথাটা শোনা মাত্রই তিনি ছুটে যান দাদিমার ঘরে। মানুষটা রাগান্বিতার শোকে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছেন। রাগান্বিতা আসবে শুনেই সে যেন সতেজ হলেন। রান্নাঘরের কাজ হাত লাগালেন। খবরটা দিয়ে গেছে মোকলেস, বলেছে সকালে নাকি তার কাছে একটা কবুতর এসে একটা চিঠি দিয়ে গেছে। রাগান্বিতার বাবার হাতেই চিঠিটা দিয়েছিল মোকলেস। সেখানে ইমতিয়াজ লিখেছিল, আসসালামু আলাইকুম জমিদার সাহেব, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আগামীকাল বৃহস্পতিবার আসছি। দাদিমাকে আমার সালাম জানাবেন, সঙ্গে বলবেন ভালো ভালো রান্না করে রাখতে তার রাগান্বিতা আসছে। ইতি ইমতিয়াজ। রাগান্বিতার বাবা প্রচন্ড খুশি হয়েছেন। অবশেষে তার প্রাণপ্রিয় কন্যা তাদের দুয়ারে পা রাখবে। চিঠিতে আগামীকাল থাকলেও বৃহস্পতিবার আজকে, তবে চিঠি লেখার তারিখ অনুযায়ী কালকে। বাবা হঠাৎই রেজনের ডাক শুনে পেছন ঘুরলেন। মোতালেব তালুকদার। তাকে ঘুরে দেখতেই রেজন প্রশ্ন করল, বাড়িতে হঠাৎ কিসের তোড়জোড় শুরু হলো বাবা? রাগান্বিতা আসবে আজকে। বাবার কথা শুনে চোখে মুখে হাসির রেখা ফুটল রেজওয়ানের। উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি বাবা? ইমতিয়াজ বার্তা পাঠিয়েছিল। আমি তবে বাজার থেকে ওর জন্য ভালো ভালো খাবার ফলমূল নিয়ে আসি বাবা। যাও, সঙ্গে করে মিষ্টি আনতে ভুলো না কিন্তু। আচ্ছা বাবা। বলে বেরিয়ে পড়ল রেজওয়ান। রেজন শহরে গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে সব নিয়ে চলে এসেছে। আজ 4 দিন হয়েছে এসেছে। একবার ভেবেছিল বোনের কাছে যাবে একবার, কিন্তু পরে আবার কি ভেবে যেন যাওয়া হয়নি। এবারের যাত্রাপথের মাধ্যম হিসেবে ইমতিয়াজ ট্রেনকে বেছে নিয়েছে। তার ইচ্ছে সন্ধ্যার মধ্যে রেশবপুর পৌঁছানো, তাই সকাল সকালে বেরিয়ে পড়েছে। এদিকটা থেকে বের হতে বড় বিপাকে পড়তে হয় ওদের। যেমন লেগেছে সময়, তেমন ক্লান্তিকর পরিশ্রম। ঢাকা শহরের যাত্রাপথ বড্ডই কঠিন লাগে রাগান্বিতার। এত মানুষ আশেপাশে থাকে, গ্রামের যাত্রাপথ যেন এর চেয়ে সোজা। বগির সিটে বোরকা পরিধিত বসে আছে রাগান্বিতা, আর তার পাশে ইমতিয়াজ। প্রকৃতির মুগ্ধ করা বাতাস তাদের ছুঁয়ে দিচ্ছে বারংবার। রাগান্বিতা চেয়ে চেয়ে শুধু পথগুলো দেখল। কি সুন্দর এই দেশখানা। মাঠে ঘাটে গরু মহিষ, উঁচু উঁচু গাছ, সঙ্গে নীল আকাশ। সময় গড়ালো ওরা ট্রেন ছেড়ে নৌকায় উঠল। নদীতে জোয়ার ভাটার উপদ্রব থাকায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগলো। বেশ কয়েক ঘন্টা নদীতেও কাটানো হলো তাদের। আসার পথে দুদিনের খাবার নিয়ে এসেছিল তারা। যদি কোনোভাবে নৌকার বেড়াজালে আটকে পড়ে তখন। প্রথম জোয়ার ভাটার তাণ্ডব দেখে রাগান্বিতা তাই ভেবেছিল আজ তারা বাড়ি ফিরে যেতে পারবে না, কিন্তু পারল। ওরা যখন রেশবপুর নদীর ঘাটে এসে পৌঁছালো তখন বিকেল প্রায়। ইমতিয়াজ দ্রুত মাঝির পাওনা মিটিয়ে চলল এগিয়ে। এবার লাস্ট বাহন তাদের গরু বা মহিষের গাড়ি, যেটা সরাসরি রাগান্বিতাদের বাড়ির সামনে নিয়ে যাবে। ইমতিয়াজ অনেক খুঁজে একটা বড়সড় মহিষের গাড়ি ভাড়া করলো। রাগান্বিতাও উঠে বসলো। চোখ বেয়ে যেন তার অশ্রু গড়ালো। কতদিন পর নিজ জন্মস্থানের হাওয়ার গন্ধ পেল। রাগান্বিতা চুপটি করে বসে রইল। আর গাড়ির পেছন দিকটার একদিকটাতে ইমতিয়াজ বসা। গ্রামের প্রকৃতির দিকে চোখ বুলাচ্ছিল সে। সঙ্গে হঠাৎই বিড়বিড় করে বলল, এ সেই গ্রাম যে গ্রাম আমায় নিঃস্ব করেছে,
শেষ সর্বস্ব হারিয়ে করে দিয়েছে ফকির। পর মুহূর্তেই রাগান্বিতার দিকে তাকিয়ে আবারও ধীর স্বরে বলল ইমতিয়াজ। আবার এই গ্রামে সঙ্গে দিয়েছে নিঃস্বার্থভাবে ভালোবাসার এক রমণী। সেই রমণী পাষাণ মন গলাতে শুরু করেছে ধীরে ধীরে, একটু একটু করে ভরিয়ে দিচ্ছে সব। তবুও কভু কি পারবে পুরোপুরি সবটা ঘোচাতে, খামতি কমিয়ে নতুন প্রেমের সূচনায় মোড়াতে? সদর দরজার সামনে পায়চারি করছে রাগান্বিতার বাবা। মন চোখে মুখে যেন বড্ড অস্থিরতার ভাব। মেয়েটাকে এক্ষুনি দেখার জন্য বড্ড ব্যাকুল বাবা। কখন যে আসবে কে জানে। হঠাৎই বাড়ির সামনে এসে একটা মহিষ গাড়ি থামলো। রাগান্বিতার বাবা ছুটে এগিয়ে গেলেন। বাবাকে দেখেই মহিষের গাড়ি থেকে নেমে ছুটে এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল রাগান্বিতা। রাগান্বিতার বাবা মৃদু হাসলেন। চোখে পানি আসলেও মুছে নিলেন নিমেষেই। মিষ্টি সুরে শুধারেন, কেমন আছো মা? কতদিন পর তোমারে দেখলাম। রাগান্বিতা চোখে পানি রেখেই বলল, ভালো বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাগান্বিতা তার বাবাকে ছাড়লেন। ইমতিয়াজ এগিয়ে এসে মোতালেব তালুকদারের পা ছুঁতে নিলেই হাত দুটো ধরে উঠিয়ে নিলেন। ইমতিয়াজকে বুকে জড়িয়ে ধরে বললেন, পায়ে হাত দেওয়ার দরকার নেই ইমতিয়াজ, তুমি তো শুধু আমার মেয়ের জামাই নও, আমার ছেলেও। রাগান্বিতার বাবার কথা শুনে তেমন কোনো রিয়াকশন দিল না ইমতিয়াজ। শুকনো হাসি হেসে বলল, ভালো আছেন তো আগের চেয়ে শুকনো দেখাচ্ছে। রাগান্বিতার বাবা মুখে হাসি রেখে উত্তর দিলেন, বললেন, ওসব কিছু না, বয়স বাড়ছে আর কত তরতাজা থাকবো। চলো ভিতরে চলো। এই বলে রাগান্বিতা আর ইমতিয়াজকে ভেতরে নিয়ে গেলেন রাগান্বিতার বাবা। সর্বপ্রথম দেখা মিলল রেজওয়ানের সাথে। রাগান্বিতা তার ভাইকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো দাদা ভাই? কতদিন পর তোমায় দেখলাম। রেজওয়ান হাসল। খুশি মনে রাগান্বিতাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভালোই আছি, তুই কেমন আছিস? ভালো দাদা ভাই। রাগান্বিতার উত্তর শুনে রেজওয়ান তাকালো ইমতিয়াজের দিকে, বলল, কেমন আছো আমার বোনটা? তোমায় জ্বালাচ্ছে না তো? ইমতিয়াজ হেসে জবাব দিল, না, আপনার বোন খুবই ভালো, আমার বড্ড খেয়াল রাখে। ইমতিয়াজের কথা শুনে শুধু হাসে রেজওয়ান, আর কিছু বলে না। ওরা ভেতরে চলে যায়। রাগান্বিতার কক্ষে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ। পুরো কক্ষটায় চোখ বুলাচ্ছে সে। রাগান্বিতা নিচে আছে, দাদিমার কাছে গেছে। ইমতিয়াজ রাগান্বিতার কক্ষের আয়নার দিকে তাকালো বার কয়েক। নিজের চোখের দিকে তাকিয়ে পলক ফেলে বিড়বিড় করে বলল শুধু, কুহু কি এই আয়নাতেই নিজের মুখশ্রী দেখতো? হবে হয়তো। ইমতিয়াজ আয়না থেকে সরলে চলে গেল সামনের জানালাটার দিকে। পর্দাটা সরালো আগে। সঙ্গে সঙ্গে শেষ বিকেলের শীতল বাতাস এসে ছুঁয়ে দিল তাকে। বাতাসের ছোঁয়ায় চোখ বন্ধ করলো ইমতিয়াজ। হঠাৎই চোখের সামনে ভেসে উঠল তার একটা নিথর দেহ। তার পানে ছলছল চোখ নিয়ে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছে। ইমতিয়াজ স্তব্ধ হয়ে ছুটে এসে লুটিয়ে পড়ল নিথর দেহটার সামনে। চারপাশটা যেন এক নিমিষে ধ্বংস হয়ে গেল। ভেতর থেকে ধ্বংস হলো ইমতিয়াজ। তখন কে যেন কানের পাশে ঝনঝন শব্দে বলল, প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই ইমতিয়াজ। এক ধ্বংসে সবটার ধ্বংস চাই। যে শুনছেন? আচমকাই রাগান্বিতার ভয়েসটা কানে বাজতেই হকচকিয়ে উঠল ইমতিয়াজ। তার চোখ দুটো তখন ধারণ করেছিল লাল বর্ণ। প্রতিহিংসার আগুনে জ্বলে উঠছিল শরীর। দুহাতের মুঠো শক্ত করেছিল। নিজেকে সামলাতে সে হচ্ছিল ব্যর্থ। রাগান্বিতা এগিয়ে আসলো, পেছন থেকে কাঁধে হাত রাখলো ইমতিয়াজের। রাগান্বিতার হাতের স্পর্শ পেতেই পুনরায় চোখ বন্ধ করে নিল ইমতিয়াজ। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো মুহূর্তেই। রাগান্বিতা কি যেন ভাবলো, হুট করেই পেছন থেকে জড়িয়ে ধরল ইমতিয়াজকে। শীতল সুরে বলল, আর কতক্ষণ পেছন ঘুরে থাকবেন? এবার তো আমার পানে তাকান, আমি যে অধীর আগ্রহে বসে আছি আপনার অপেক্ষায়। জবাব আসলো না। ধীরে ধীরে ইমতিয়াজ শান্ত হলো। মুঠো করে থাকা হাতটা ঢিলে হয়ে গেল। সে চাইল, মুচকি হেসে পেছন ঘুরল, জড়িয়ে বুকে আনলো রাগান্বিতাকে। অভিমানী সুরে বলল, তুমি আমার অভিমান বুঝো না বউ। রাগান্বিতার অবাক স্বরে বলল, মানে? ইমতিয়াজ কি কোনোদিন তোমার মানের জবাব দিয়েছে যে আজ দেবে? কিন্তু না বললে বুঝবো কেমন করে? রাগান্বিতার থুতনি ধরে মাথাটা উঁচু করলো ইমতিয়াজ। চোখে রাখলো চোখ। ঠোঁটের অতি নিকটে এসে শীতল সুরে শুধালো, আমার চোখের ভাষা না বুঝলে তুমি আমায় কি করে বুঝবে বউ? দ্রুততার সঙ্গেই রাগান্বিতার জবাব,
আমি আপনায় বুঝি। এই যে মাত্র আপনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, কোনো কথা ভেবে দুঃখ পাচ্ছিলেন, আপনার রাগ হচ্ছিল, হাতের মুঠো শক্ত করে নিজের রাগ দমালেন, এগুলো সবটাই আমি বুঝি ইমতিয়াজ। মুহূর্তের মধ্যেই ইমতিয়াজ থমকে গেল, ছিটকে পেছনে সরে আসলো 2 কদম, বলল, তুমি মিথ্যে বলছো। রাগানিতা উচ্চস্বরে হেসে ফেলে, নির্দ্বিধায় বলে, জানি তো, ওটা তো আপনার চমকানোর জন্য বলেছিলাম। ইমতিয়াজের বিশ্বাস হলো না, সে আবার প্রশ্ন করলো, বলল, তুমি সত্যি বলছো? তা নয়তো কি? আর তাছাড়া আচমকাই আমার রাগ আসবে কেন? রাগ তো আমার আসছিল। কেন? ইমতিয়াজের শীতল চাহনি। তুমি কক্ষে আসতে এত দেরি কেন করছিলে বউ? রাগানিতা লাজুক হাসলো, এতক্ষণে বুঝলো ইমতিয়াজ কেন তার উপর অভিমান আর রাগ করেছিল। রাগানিতা মিষ্টি হেসে বলল, আমাকে খুব ভালোবাসেন ইমতিয়াজ সাহেব? বুকের কোথাও যেন কথাটা বাড়ি খেলো ইমতিয়াজের। সে উত্তর দিতে পারলো না, আবার চুপও থাকলো না, রাগ নিয়ে বলল, তোমায় বলবো না। আবার হাসে রাগান্বিতা। ইমতিয়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে রাগান্বিতার দিকে তাকিয়ে বলে, একদম হাসবে না বউ, তুমি হাসলে আমার অসুখ অসুখ লাগে। রাগান্বিতা হাসি থামিয়ে দেয়, বলে, অনেক হয়েছে, এবার চলুন, আমি শরবত আর কিছু শুকনো খাবার নিয়ে এসেছি। বলেই ইমতিয়াজের হাত ধরে পালঙ্কের কাছে নিয়ে গেল রাগান্বিতা, খাবার দেখিয়ে বলল, দাদিমা পাঠালেন, খেয়ে নিন। ইমতিয়াজ একবার রাগান্বিতার মুখশ্রী আর একবার খাবারের দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো? না, আপনি আগে খান, তারপর আমি খাবো। ইমতিয়াজ শুনল না, রাগান্বিতার হাত ধরে পালঙ্কে বসিয়ে বলল, চলো একসাথে খাই। রাগান্বিতা মিষ্টি হাসল, যেন সে জানতো বিষয়টা। রাগান্বিতা আশ্বাস দিয়ে বলল, আপনি খান, আমার তেমন খিদে নেই, নৌকায় বসে তখন খেয়েছিলাম না। সে তো সেই কখন খেয়েছো, এখন আবার খাও। ইমতিয়াজ শরবতের গ্লাসটা হাতে নিল, রাগান্বিতার মুখের কাছে ধরে বলল, খাও। রাগান্বিতা আর বারণ করতে পারল না, একটুখানি খেয়ে নিল, বলল, এবার আপনি খান। ইমতিয়াজ অনেকক্ষণ গ্লাসটার দিকে তাকিয়ে রইল, তার মোটেও খেতে ইচ্ছে করছে না, কেমন গলাটা আটকে আটকে আসছে। ইমতিয়াজকে খেতে না দেখে আবারও বলল রাগান্বিতা, কি হলো, আপনি খাচ্ছেন না কেন? এবার খেলো ইমতিয়াজ, একটুখানি খেয়ে বলল, তোমায় একটা প্রশ্ন করবো বউ? রাগান্বিতা নির্দ্বিধায় বলল, জি বলুন। আমি শুনেছিলাম তোমার নাকি আর একটা বড় বোন ছিল, কিন্তু তাকে তো দেখিনি এখনো, কোথায় সে? নিমেষেই রাগান্বিতার হাসি মাখা মুখটা চুপসে যায়, স্তব্ধ স্বরে বলে, নেই সে। অবাক স্বরে বলে ইমতিয়াজ। নেই মানে? কোথায় গেছে? ইমতিয়াজের প্রশ্নে হুট করে উঠে দাঁড়ালো রাগান্বিতা, আচমকাই ইমতিয়াজের হাত ধরে বলল, চলুন আমার সাথে দেখাচ্ছি। ইমতিয়াজও উঠে দাঁড়ালো, বিনা বাক্যে এগিয়ে চলল সে রাগান্বিতার পেছন পেছন, যেন সে ভেবেছিল রাগান্বিতা এমন কিছুই করবে। গাছের পাতাতে ভরপুর পরিবেশ, কেমন যেন নিস্তব্ধ সব। গত দিনগুলোতে বৃষ্টি না হওয়ায় মাটিগুলো পুরোই শুকনো আর ফেটে ফেটে গেছে এমন। রাগান্বিতাদের বাড়ির রন্ধনশালা পেরিয়ে হাতের ডান দিকটা ছুটে যাচ্ছিল রাগান্বিতার ইমতিয়াজ। শেষ বিকেলের জন্য সব কেমন যেন ছমছমে লাগছে। রাগান্বিতা অনেকটা পথ হেঁটে এসে বাঁশ দিয়ে বেড়া দেওয়া একটা কবরস্থানের সামনে দাঁড়ালো। ইমতিয়াজের পা ওখানেই থেমে গেল। রাগান্বিতা ইমতিয়াজের হাতটা ছেড়ে পায়ের চটি খুলে কবরের দোয়া পাঠ করে ভেতরে ঢুকলো, নিশ্চুপ স্বরে বলল, এই যে মাটির নিচটা দেখছেন, এখানেই আমার বোন কুহু শুয়ে আছে। আমাদের মায়া ত্যাগ করে চলে গেছে দূরে, যেখান থেকে আর কখনোই ফিরে আসবে না আপা, কখনোই আসবে না। বলে কবরের পাশে লুটিয়ে পড়ল রাগান্বিতা। বোনের মৃত্যুর পর আজ প্রথম তার চোখ বেয়ে অশ্রু ঝরল, তার বুকটা কেঁপে উঠল আচমকা। বোনের সাথে কাটানো কিছু খুনসুটির মুহূর্ত ভেসে আসলো চোখের সামনে। রাগান্বিতার কান্না দেখে আরো 2 পা পিছিয়ে গেল ইমতিয়াজ। বুকে ব্যথা অনুভব করছে সে। রাগান্বিতার চোখের অশ্রু সে কেন সহ্য করতে পারছে না, কেন? ইমতিয়াজ কুহুর কবরের পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি কি দেখেছো কুহেলিকা, আমি এসেছি। তোমার অসমাপ্ত সেই প্রেমের গল্পের বিষাক্ত প্রেমিক ফিরে এসেছে। তুমি কি দেখতে পাচ্ছ তাকে? আচ্ছা, তোমার কি রাগ হচ্ছে না আমার উপর? মনে হচ্ছে না এই পাষাণ মানুষটাকে ভালোবেসে তুমি ভুল করেছিলে, এক ভয়ঙ্কর চরম ভুল? আচ্ছা, তোমার বোনকে বললে কি সে বিশ্বাস করবে? আমি তোমার দূরে থেকেও কাছের কেউ ছিলাম। ইমতিয়াজ রাগান্বিতার পানে তাকালেও মেয়েটা এখনো কাছে।
হঠাৎই সেদিকে এগিয়ে আসলো রেজওয়ান। বোনকে কাঁদতে দেখে ছুটে আসলো সে, দৌড়ে গিয়ে ধরলো বোনকে। চোখে পানি তারও জমলো। ইমতিয়াজ শুধু দেখে গেল দুই ভাই বোনকে, মুখ ফুটে কিছু বলল না আর। রৌদ্রময় সকাল, ফজরের নামাজ সেরে পুনরায় আরেকবার ঘুমিয়েছিল রাগান্বিতা। ইমতিয়াজ ফজরের সময় বাড়ি থেকে বের হওয়ার পর আর এসেছিল কিনা জানে না রাগান্বিতা। হঠাৎই কিছু একটা ভেবে নড়ে চড়ে উঠল রাগান্বিতা। আশেপাশের কোথাও ইমতিয়াজকে না দেখে খানিকটা চিন্তিত হয়েই পালঙ্ক ছেড়ে নামলো সে। সিঁড়ি বেয়ে নামতেই দেখা মিলল দাদিমার সাথে। তাকে দেখেই দাদিমা মিষ্টি হেসে বললেন, তুমি উঠছো রাগান্বিতা? বাবা কোথায় দাদিমা? তোর আব্বা তো হক্কালি হাড়ে গেছে বাজার করণের লেগা। ও আচ্ছা, আর দাদা ভাই? ও তো চাষাবাদে গেছে জমির ফসল দেখার লেগা। দাদিমার কথা শুনে রাগান্বিতা অবাক স্বরে এদিক সেদিক তাকিয়ে বলল, দাদা ভাই চাষাবাদ করে কবে থেকে? মেলা দিন হয় নাই, শুনছি এখন থেকে গ্রামে থাকবো। তোর আব্বাই আর শহরে যাইতে দিতে চায় না। ঠিক হয় তুমি এখন যাও, সোহে মোহে পানি দিয়াও, আমি খাওন বাড়তাছি। আছে। দাদিমা রন্ধনশালার দিকে এগিয়ে গেলেন আর রাগান্বিতা আশেপাশে তাকিয়েই বাড়ি থেকে বেরিয়ে উঠানের কলপাড়ের দিকে আসলো। এই ইমতিয়াজটা সকাল সকাল গেল কই? রাগান্বিতার মনটা বড় অস্থির লাগছে। রাগান্বিতা দিনে দিনে হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রেম বড্ড ভয়ঙ্কর জিনিস। মানুষটাকে এক পলক না দেখলেই কেমন অস্থির অস্থির লাগে। রাগান্বিতা কলের গোড়ায় এসে দাঁড়াতেই আচমকায় এক বাঁশির সুর কানে ভেসে আসলো। রাগান্বিতা ধরফড়িয়ে উঠল, এই তো সেই মানুষটারই বাঁশির সুর। রাগান্বিতা যেন ঠাওর করতে পারলো ইমতিয়াজ কোথায় আছে। রাগান্বিতা আর দেরি করলো না, কল গোড়া ছেড়ে ছুট লাগালো বাহিরে। ইমতিয়াজের সঙ্গে রাগান্বিতার প্রথম দেখা হওয়া, প্রথম দিনের সেই জায়গা আর সেই বিশাল গাছটার নিচে বসে আজও বাঁশি বাজাচ্ছে ইমতিয়াজ। রাগান্বিতা দূর থেকে নিজের পায়ের গতি কমিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছিল ইমতিয়াজের দিকে। সেদিনকার সেই দিনটা আর আজকের দিনটার মধ্যে কত তফাৎ। রাগান্বিতা ধীরে ধীরে এগিয়ে গিয়ে আনমনা বসলো ইমতিয়াজের পাশ দিয়ে। ইমতিয়াজ তখনও নিজ মনে বাঁশি বাজাচ্ছিল। কি মুগ্ধনীয় শব্দ তার! রাগান্বিতা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো তা। হঠাৎই বাঁশি বাজানো থামিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়েই বলল ইমতিয়াজ, কারো অনুমতি ছাড়া তার পাশে বসে বাঁশির সুর শোনা কিন্তু ঘোর অন্যায় জমিদার কন্যা। রাগান্বিতা যেন ধরফড়িয়ে উঠল এক মুহূর্তের জন্য হলেও চরমভাবে অবাক হয়েছে সে। রাগান্বিতা নিজেকে দমালো, বলল, বাঁশির সুর কানে আসাটা অন্যায় নয়। ঘরে বসে শুনলে অন্যায় নেই, ছুটে এসে শুনলে ঘোর অন্যায়। রাগান্বিতা কি বলবে বুঝতে পারছে না। পর মুহূর্তে কি ভেবে জবাব দিল, যে বাঁশি সাজাচ্ছিল তার ওপর আমার অধিকার আছে। ঝটপট প্রশ্ন ইমতিয়াজের, কিসের অধিকার? সে আমার একজন নিজস্ব মানুষ, আর নিজস্ব মানুষের ওপর কিসের অধিকার থাকতে পারে তা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে না। ইমতিয়াজ হেসে ফেলে। মেয়েটা কিভাবে বলে দিল সে তার নিজস্ব মানুষ? ইমতিয়াজ শীতল সুরে বলল, তুমি এত সুন্দর করে কথা বলো না রাগান্বিতা। আমি যদি প্রেমে পড়ে যাই আমার তো ভয় লাগে। রাগান্বিতা শব্দ করে হাসে। আয়েশ করে ইমতিয়াজের পাশে বসে বলে, বউকে ভালোবাসতে ভয় কিসের? তুমি বুঝবে না। বুঝিয়ে বললে কে বুঝবে না শুনি? অভিমানী স্বরে শুধালো রাগান্বিতা। ইমতিয়াজ রাগান্বিতার নাকের ডগায় হালকা স্পর্শ করে বলল, সবাই বুঝবে কিন্তু তুমি বুঝবে না। রাগান্বিতার রাগ হলো। সে রাগ নিয়ে মুখ ভার করে বসে রইল। আর ইমতিয়াজ তার কাণ্ডে হাসলো। শীতল সুরে বিড়বিড়িয়ে বলল, তুমি কি বিশ্বাস করবে ও? খুন না করেও আজ আমি খুনি হয়েছি। ভালোবাসবো না ভেবেও ভালোবাসতে শুরু করেছি। রাগান্বিতা ইমতিয়াজের দিকে কেমন এক চাহনি নিয়ে তাকালো। ভ্রু জোড়া কুঁচকে বলল, কিছু কি বললেন আপনি? ইমতিয়াজ উদাসীন সুরে আবার শুধালো, আমি তোমায় অনেক কিছু বলি বউ, কিন্তু তুমি শোনো না। আমি আঘাতপ্রাপ্ত মানুষ বউ, তুমি আমার প্রতি এত অনুরাগী হইও না। ভালোবাসতে বারণ করছেন আমায়? এত বড় সাধ্য আমার কই। তবে নিজে ভালোবাসতে চাইছেন না কেন? আমি ভালোবাসতে শুরু করলে তুমি সইতে পারবে না। কেন পারবো না? ইমতিয়াজ জবাব দেয় না, উল্টো বলে, তুমি কি জানো বউ, আমি তোমার চোখে আমার মরণ দেখি।
স্তব্ধ হয়ে গেল রাগান্বিতা। চোখ দুটো আচমকাই কেমন একটা করে উঠল, বুকটা থমকে উঠল মুহূর্তেই। রাগান্বিতা তার ভেজা ভেজা আঁখি নিয়ে বলে, আপনি এভাবে কথা কেন বলেন? আমার যে খারাপ লাগে। ইমতিয়াজ বুকে জড়িয়ে ধরে রাগান্বিতাকে, মিষ্টি হেসে বলে, তুমি এভাবে কেটো না, আমি ব্যথা পাই। রাগান্বিতা আর কিছু বলতে পারল না, চুপ হয়ে গেল ওখানেই। এই মানুষটা এমন কেন? অভিমানের ক্রোধে ভাসল রাগান্বিতা, আর ইমতিয়াজ ভেতরে ভেতরে কি যে ভাবলো বোঝা গেল না। রামু, দ্রুত দরজা খোলো। তুমি এভাবে কাহিনীর অর্ধেক বলে বাথরুমে যেতে পারো না। আমি কাল শেষ রাতে কখন ঘুমিয়ে গেলাম, তুমি ডাকবে না আমায়? রামু, কি হলো? বের হো বলছি। লাগাতার রামুর বাথরুমের দরজা ধাক্কাচ্ছে আর কথাগুলো বলছে ইলিয়াস। তার মাথা ভন ভন করছে। এই গল্পের শেষটা জানার জন্য মনটা অস্থিরতায় ধেয়ে আসছে তার। কাল রাতে কাহিনী শুনতে শুনতে কখন যে চোখ দুটো বুজিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছিল ইলিয়াস, সেটা বুঝতে পারেনি। সকালে ঘুম ভাঙতেই রামুর বউকে ডেকে জানতে পারে রামু বাথরুমে গেছে। তাই তো ছুটে আসলো এখানে। ইলিয়াস আবারও দরজা ধাক্কালো, জোরে আওয়াজ করে বলল, তুমি কি বাইরে আসবে রামু, নাকি আমি দরজা ভেঙে ভিতরে ঢুকবো? এবার রামু পারুক কেঁদে ভাসিয়ে দিক এই কোন পাগলকে সে রাগান্বিতার কাহিনী বলতে বসেছিল। তাকে শান্তিমতো বাথরুমও করতে দিবে না নাকি? রামু আরো 10 মিনিটের মতো সময় নিয়ে বের হলো, একরাশ আক্রোশ নিয়ে বলল, আমারে কি আপনি একটু শান্তি মতো ইও করবার সময় দিবেন না ডাক্তারবাবু? তোমার ইয়ে টিয়ে বাদ দাও, আগে কাহিনী বলো। তোমার কাহিনীর চক্করে আমার রাতে ঘুম হয়নি জানো তুমি। সকালে তো ধরফরিয়ে উঠলাম পুরো। আমার কি দোষ? আপনি তো ঘুমাইয়া গেছিলেন। ইলিয়াস কিছুক্ষণ চুপ থাকলো। ঠিক আছে, ওসব বাদ দাও। এবার যদি পুরো কাহিনী না বলে কোথাও গিয়েছো তো ইনজেকশন দিয়ে আমিও তোমায় রাগান্বিতার মতো পাগল বানিয়ে দেব। রামু অবাক হয়ে গেল। ডাক্তার ইলিয়াসের কথা শুনে এগুলান কোন ডাক্তারে কয়? রামু শুকনো ঢোক গিলে বলল, এমনি কেউ কয়? তুমি বড্ড বকছো, দ্রুত বলো। ইমতিয়াজ গেল কই? রাগান্বিতা কিভাবে পাগল হয়ে গেল? ওর বাবাও বা মারা গেলেন কি করে? তার থেকেও বড় কথা, রাগান্বিতাকে চিঠিগুলো দিত কে? ইমতিয়াজ নাকি অন্য কেউ? আর দাদিমার রাগান্বিতা শাপলার অলংকারের সাজ দেখে ভয় পাবার কারণটাও এখনো বলনি তুমি। তার থেকেও বড় প্রশ্ন, ইমতিয়াজ যদি কুহুকেই ভালোবাসতো তাহলে রাগান্বিতাকে বিয়ে করলো কেন? রামু বেশি না ভেবেই জবাব দিল, কেন আবার মাহাতকে খুঁজা পাওন যাচ্ছিল না বইলা? চমকে আবার প্রশ্ন করলো ইলিয়াস। আরও একটা প্রশ্ন, মাহাতকে মারলো কে? ইমতিয়াজ, যাতে রাগান্বিতাকে বিয়ে করতে পারে? না, এখন কথা কি জানেন ডাক্তারবাবু? ওই মা আদ্রে যে মারছিল হ্যাও বাচ্চা নাই আর। ইলিয়াসের মাথা ঘুরে উঠল কথা শুনে। এত রহস্য কেন? ইলিয়াস তাড়া দিল, চেঁচিয়ে বলল, কাহিনী কও রামু। রামু ভয় পেয়ে গেল। দ্রুত হাত মুখ ধুয়ে তার ঘরের সামনের জায়গাটা দেখিয়ে বলল, আপনি ওইখানে যাইয়া বহেন, আমি এক্ষুনি আইতাছি। পুরা কাহিনী শেষ করেই আবার দম ফালামো আমি। ইলিয়াস নিজেকে শান্ত করলো আর দেরি না করে চলে গেল রামুদের ঘরের দুয়ারের সামনে। বসলো পিড়িতে। রামুদের ঘর থেকে রাগান্বিতাদের সেই তালুকদার ভিলাটা দেখা যায়। বছর 5 আগেই রামু এখানে ঘর বানিয়েছিল। চাইলে জমিদার বাড়িতে থাকতে পারত, কিন্তু অজানা কোনো ভয়ের কারণে থাকতে পারল না। পরিত্যক্ত হয়ে আছে তালুকদার ভিলাটি। তালুকদার ভিলার সামনেই ছোট্ট কুঁড়ে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে রাগান্বিতাকে। এটাও 5 বছর আগেরই তৈরি। রাগান্বিতাকে সবাই ছেড়ে ছুড়ে গেলেও রামু পারেনি যেতে। রাগান্বিতার জন্যই রামু তার নিজ গ্রাম ত্যাগ করে এখানেই বউ নিয়ে থাকছে, তবে একেবারে কাছে নয়, একটু দূরে। ধুলোতে জর্জরিত নিজ বাড়িটাকে জানালার দিকে চেয়ে দেখলো রাগান্বিতা। চোখের নিচে কালো দাগ, এলোমেলো চুল, ময়লাযুক্ত ছিঁড়ে যাওয়া পোশাক আর পায়ের শিকল বেঁধে দাঁড়িয়ে আছে মেয়েটি। দৃষ্টি তার ওই বাড়িটার দিকে। রাগান্বিতা এক ধ্যানে তাকিয়ে আছে বাড়িটার পানে। রাগান্বিতার কাজই ওই বাড়িটার দিকে কোনো কারণ ছাড়াই ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে থাকা। রাগান্বিতা বিড়বিড় করে বলল, তুমি কবে ফিরবে ইমতিয়াজ? আমি যে আজও তোমার অপেক্ষায় বসে। কতদিন হয়ে গেল তোমার মুখে সেই বউ বউ ডাকখানা আমি শুনি না। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো রাগান্বিতার, তবে উত্তর আর মিলল না। আর কত মন খারাপ করবে বউ? আমি তো তোমার পাশেই বসে।
রাগান্বিতা ইমতিয়াজের বুক থেকে মাথা উঠালো, বলল, আপনি একটা বদমাশ লোক। ইমতিয়াজ হেসে জবাব দেয়। জানি তো। আক্রোশে ফেটে বলে রাগান্বিতা। না, জানেন না। আবারও হাসি ইমতিয়াজ, বলে, ঠিক আছে, এবার ওঠো জলদি। সকাল থেকে কিছু খেয়েছো দেখে তো মনে হচ্ছে না। চলো দ্রুত কিছু খাবার খেয়ে নেবে। উঠে দাঁড়ালো রাগান্বিতা আর ইমতিয়াজ। দুজনই চলল তালুকদার ভিলের উদ্দেশ্যে। ইমতিয়াজ যেতে যেতে বলল আবার, কথায় কথায় শুধু এভাবে রাগ দেখালে কিন্তু হবে না বউ, মাঝে মাঝে ভালোবাসতে হবে। মাঝে মাঝে কেন? আমি তো আপনার রোজই ভালোবাসি। ইমতিয়াজ মিষ্টি একটা হাসি দিল। রাগান্বিতার গাল টিপে বলল, তুমি একটা বউ পাগল। কপাল কুঁচকে জবাব দিল রাগান্বিতা। আপনি করেছেন, আমার কোনো দোষ নেই। ইমতিয়াজ চুপ হয়ে গেল। সে বুঝেছে আজ রাগান্বিতা বেশ খেপেছে। তার একটা কথাও মাটিতে ফেলতে দিবে না। তার আগেই উত্তর হাজির। কড়া রোদ্দুরে আচ্ছন্ন চারপাশ। ইমতিয়াজ বাড়ি নেই, মোকলেসের সাথে দেখা করতে গেছে। রন্ধনশালায় রান্না করছে রাগান্বিতা আর দাদিমা। রাগান্বিতার মাথায় কিছু প্রশ্ন ঘুরছে। সে চাইছে দাদিমাকে বলতে। সে কুহুর বিষয় নিয়েই কিছু বলবে, কিন্তু দাদিমা আদৌ বলবে কিনা জানে না রাগান্বিতা। দাদিমার সেদিনকার তার সাজ দেখে তার উপর রেগে যাওয়া আর ভয় পাওয়ার বিষয়টা এখনো প্রায়শই মাথায় ঘোরে। রাগান্বিতার মনে হচ্ছে আজ দাদিমাকে জিজ্ঞেস করলে সে নিশ্চয়ই কিছু বলবে। অনেক ভেবে রাগান্বিতা সিদ্ধান্ত নিল প্রশ্নটি সে করবেই। রাগান্বিতা প্রশ্নটি করবে, এরই মাঝে দাদিমা বলে উঠলেন, জানো রাগান্বিতা, তুমি জাউনের পর একখান ঘটনা ঘটছে। রাগান্বিতা নিজের প্রশ্নটি ধামাচাপা দিল, নরম কণ্ঠে বলল, কি ঘটনা? মাহাদ্রে ক্যাডাজারি মাইরা ফেলছে। তুমি জাউনের দিনই রাত্রির বেলা মুজিবর্গ বাড়ির পিছনের ডোবায় মাহাদের লাশখানা ভাইসা উঠছিল। কি যে মায়া লাগছিল রাগান্বিতা, তোমারে বুঝাইবার পারুম না। কে যে করলো কে জানে। রাগান্বিতা স্তব্ধ স্বরে বলল, পুলিশ আসেনি? আইসিলি মাহাত নাকি হাতার জানতো না, হেয়ার লাইগাই বেশি আগায় নাই। কিন্তু মজিবর চাচাদের ডোবায় তো পানি কম থাকে, পড়লে মরে যাওয়ার কথা তো নয়। ওই দিন নাকি বেশি আসিল। রাগান্বিতা চুপ রইল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মাহাত নিখোঁজ হওয়ার পর তার সাথে ইমতিয়াজের বিয়ে হওয়াতে তার খুব আনন্দ হয়েছিল, কিন্তু মাহাদের মৃত্যু সে ভাবেনি। রাগান্বিতা নিশ্চুপে আমি একটু আসছি বলে বাড়ি থেকে বের হলো। একটু হাঁটতেই দেখা মিলল ইমতিয়াজের, তার দিকেই এগিয়ে আসছে। ইমতিয়াজ রাগান্বিতার সামনে দাঁড়াতেই রাগান্বিতা থমথমে গলায় বলল, জানেন মাহাদ, জানেন মাহাদ আর নেই, কে যেন মেরে ফেলেছে। ইমতিয়াজ থতমত খেয়ে গেল, বিস্মিত কণ্ঠে বলল, কে মারলো? রাগান্বিতা জবাব দেয় না। তার মনে হচ্ছে তার জন্যই মাহাতকে কেউ মেরে দিয়েছে। রাগান্বিতা ছলছল দৃষ্টি নিয়ে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, আমার জন্যই মারা গেছে মাহাদ। ইমতিয়াজ আশেপাশে তাকালো, না কেউ নেই। সে রাগান্বিতার হাত ধরল, নিশ্চুপ স্বরে বলল, এসব তুমি কি বলছো? হঠাৎই কেঁদে উঠল রাগান্বিতা। ইমতিয়াজ চমকে উঠল। রাগান্বিতাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে চলো। আমি মাহাদের খুনি। রাগান্বিতার মুখ চেপে ধরল ইমতিয়াজ, বলল, চুপ, একটা কথাও না। রাগান্বিতা চুপ হয়ে গেল। তার মাথা ভন ভন করছে। বারবার নিজেকেই মাহাদের খুনি মনে হচ্ছে। তাকে যদি মাহাদ বিয়ে করতে না আসতো তাহলে হয়তো মাহাদ আজ বেঁচে থাকতো। তার জন্য মাহাদের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। ভাবলেই বুক চিরে কান্না আসছে রাগান্বিতার। নদীর ঘাটে ঢেউ চলছে প্রবল। ইমতিয়াজ রাগান্বিতাকে নিয়ে নদীর ঘাটে এসেছে। আশেপাশে জনশূন্যহীন, কেউ নেই। দূর দূরান্তে শুধু ট্রলার আর নৌকা যা দেখা যায়। নদীর ঘাটের ডান দিকটায় মাটির একটা সরু রাস্তা যায়। দুই পাশে সারি সারি তালগাছ, যার এক পাশে নদী আর অন্য পাশে মাঠ। মাঠের ওপর মুন্নু মিয়াদের বাড়ি। নদীর দিকের তালগাছের সারির আগে রয়েছে এক বিশাল বড় রেন্টি গাছ। সেই রেন্টি গাছের নিচে পাশাপাশি বসে আছে রাগান্বিতা আর ইমতিয়াজ। রাগান্বিতা এখনো
ফোপাচ্ছে। ইমতিয়াজ এবার বিরক্ত নিয়ে ধমক দিল, বলল, এভাবে কাঁদতে থাকলে মানুষ তো ভাববে আমি তোমায় মেরেছি, তারপর লোকে নারী নির্যাতনে আমাকে জেলে দিক। রাগান্বিতা তাও নিজেকে সামলাতে ব্যর্থ হলো, আর কতক্ষণ ফোপালো। ধীরে ধীরে পরিবেশ হলো শান্ত, কারো মুখে কোনো কথা নেই। ইমতিয়াজ এবার পরিস্থিতি বুঝে নরম কণ্ঠে প্রশ্ন করল, এবার বলো কি হয়েছে? রাগান্বিতা নির্জীব, চুপচাপ, মুখে কোনো কথা নেই। ইমতিয়াজ আবার প্রশ্ন করল, তুমি কি কিছু বলবে? রাগান্বিতা এবার মুখ খুলল, বলল, আমার কাছে প্রায়শই কারোর লেখা চিঠি আসে, সে নিজেকে নিষ্ঠুর বলে দাবি। বিয়ের আগে আমি অনেকগুলো চিঠি পেয়েছি। চিঠির জন্যই সেদিন গ্রামের সব শিক্ষিত ছেলেদের ডাকি, তাদের হাতের লেখা দেখি। আপনাকেও তো ডাকা হয়েছিল। ইমতিয়াজ শুনল, কিছু ভাবল, বলল, তারপর? কিন্তু কারোর সাথে ওই চিঠির হাতের লেখা মেলেনি। ইমতিয়াজের মাঝে তেমন কোনো হেলদোল দেখা গেল না। সে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, এতে মাহাদের খুনের কি সম্পর্ক? আপনি বুঝতে পারছেন না। আমার মনে হচ্ছে ওই চিঠি দাতাই মাহাতকে মেরেছে। নাও হতে পারে। রাগান্বিতা নিজেকে ধাতস্থ করল, চোখের পানিটুকু মুছে বলল, মানেটা খুব সোজা, হতেই পারে অন্য কেউ মেরেছে। আপনি বুঝছেন না, চিঠির লেখাগুলো খুব ধারালো ছিল। আমার মনে হয় না চিঠি দাতা এমন কিছু করবে। আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? আমি নিশ্চিত নই, মনে হলো তাই বললাম। রাগান্বিতা কিছু বলে না। সে ভেবেছিল চিঠির কথাগুলো ইমতিয়াজকে বললে ইমতিয়াজ তাকে কটু কথা শোনাবে, কিন্তু ইমতিয়াজ এমন কিছুই করল না। কিন্তু কেন? রাগান্বিতার ভাবনাটা বুঝি ইমতিয়াজ বুঝল। সে বলল, আমি সেদিনই আজ করতে পেরেছিলাম কেউ তোমার নামে প্রেমপত্র দিচ্ছে আর তুমি তাকে খুঁজছো। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তুমি সুন্দরী, তোমাকে হাজার ছেলে চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন তুমি বিবাহিত। আমার মনে হয় না তোমার নামে আর কোনো চিঠি আসবে, আর যদি আসে আমায় বলবে, আমি এর ব্যবস্থা নিব। রাগান্বিতা নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে রইল ইমতিয়াজের মুখের দিকে। বিয়ের পর আর একটাই চিঠি এসেছিল রাগান্বিতার কাছে। রাগান্বিতা কথাটি চেপে গেল, কিন্তু ভাবল পরে আর কোনো চিঠি আসলে সে চেপে যাবে না, চিঠি সমেত দেখাবে। রাগান্বিতা আশেপাশে তাকালো, না, কেউ নেই। সে আচমকাই ইমতিয়াজের গালে চুমু খেলো, মিষ্টি হেসে বলল, আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী। ইমতিয়াজ আকস্মিক কাণ্ডে কিছুটা চমকে উঠল, নিজেকে ধাতস্থ করল, তবে কিছু বলল না। মেয়েটাকে যত দেখে তত অবাক হয় ইমতিয়াজ। মেয়েটা তাকে এত ভালোবাসে কেন? কিছু সময় যেতেই মোকলেসের হাঁক শোনা গেল। নদীর পাড়ে রঙিন নৌকা নিয়ে ঘুরছে। মোকলেস এগিয়ে আসলো, ইমতিয়াজকে দেখে বলল, ভাই এমনি এখানে কি করেন? রাগান্বিতা আপাউদি আছে? ইমতিয়াজ রাগান্বিতা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। মোকলেস কি বলবে উত্তর খুঁজে পায় না। ইমতিয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর জন্যই বসেছিলাম। আমার জন্য? তোর নৌকায় চড়বো। মোকলেস কথা বাড়ালো না। নৌকাটাকে ইমতিয়াজের অনেকটা কাছে নিয়ে এসে বলল, আচ্ছা উঠবেন ভাই? এখন তো ঠান্ডা পড়ার অদ্দূর। তাতে কি, নদীতে হাওয়া নেই? তা একটু আছে। তাহলে আবার কি, চল। রাগান্বিতা উঠো। মোকলেস অবাক হলো, বলল। রাগান্বিতা বিনা বাক্যে উঠে দাঁড়ালো। ইমতিয়াজের হাত ধরেই সে নৌকায় চড়ে বসল। দুজন একসাথে অনেকটা সময় পার করল। মোকলেস নৌকা চালাতে চালাতে শাপলার বিলে চলে আসলো। তবে আজ শাপলা নেই, কিছু লতা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ইমতিয়াজ বলল, আজ শাপলা থাকলে তোমায় আবার সাজাতাম বউ। রাগান্বিতার মুখটা খানিকটা কালো হয়ে গেল। সে খুশি হতে চেয়েও খুশি হতে পারল না। ইমতিয়াজ প্রশ্ন করল, কি হলো? রাগান্বিতা মাথা নিচু করে জবাব দিল, দাদিমা শাপলা ফুল দিয়ে সাজতে বারণ করেছেন। ইমতিয়াজ খানিকটা ভরকালো, প্রশ্ন ছুড়ল আবার, কেন? জানি না। আপনি সেদিন যখন শাপলা দিয়ে সাজিয়েছিলেন, দাদিমা তা দেখেন, খুব অদ্ভুত আচরণ করেন। কি নিয়ে যেন ভয় পেয়েছিলেন খুব। সাথে আমায় বারণ করেছেন আমি যেন আর শাপলা দিয়ে না সাজি। ইমতিয়াজ কিছু বলল, কি যেন ভাবল। রাগান্বিতা প্রশ্ন করল, কি ভাবছেন? ইমতিয়াজ তাকালো নদীর দিকে, শুকনো মুখে জবাব দিল, ফুলের সাথে কিসের ভয়? পোকামাকড়ের কথা বলেছিলেন। ইমতিয়াজ আর ভাবল না, এতটুকু বলল শুধু, ও আচ্ছা।
রাতের খাবার সেরে দাদিমার কক্ষে ঢুকলো রাগান্বিতা। দাদিমা তখন পালঙ্কের চাদর ঠিক করছিলেন। রাগান্বিতার উপস্থিতি টের পেতেই দাদিমা প্রশ্ন করলেন, কিছু কইবা রাগান্বিতা? রাগান্বিতা এগিয়ে আসলো, মুখোমুখি দাঁড়িয়ে জোরালো কণ্ঠে প্রশ্ন করল। আমি সব জানতে চাই দাদিমা। দাদিমা হতবম্ব হয়ে গেলেন, কাপা কাপা স্বরে বললেন, কি জানবার চাও? এই যে তুমি সেদিন আমার শাপলার সাজ দেখে কেন ঘাবড়ে গিয়েছিলে? দাদিমা থমকে হাসলেন, বললেন, সেই দিন তো কই ছিলাম শাপলা ফুলে পোকামাকড় থাহে